According to us, there is a considerable possibility of danger. Danger not just at the level of burdening the court, but there's a danger to the federal structure. অনেকেই প্রশ্ন করছেন মানববাবু সুপ্রিম কোর্টের আপডেটটা দিন, কারণ এই রাজ্যে যারা খবরাখবর রাখেন, নিউজ দেখেন, তারা প্রত্যেকেই জানেন যে আজকে 18ই মার্চ সুপ্রিম কোর্টে সেই মামলা যে ছিল আইপ্যাক মমতা বন্দ্যোপাধ্যায় তার ফাইল ডাকাতি বনাম ইডির মামলা। অনেকেই আমার কাছ থেকে পুরো আপডেটটা শুনতে চাইছেন। কি আপডেট দিই বলুন তো? যত এই কেসে আপডেট দিতে থাকবো না, তত নিজেদেরই লজ্জা করবে। কারণ আফটার তো আমাদেরই দেশ, আমাদেরই আইন কানুন, আমাদেরই সুপ্রিম কোর্ট, আমাদেরই প্রধান বিচারপতি বেঞ্চ, কি করে সমালোচনা করি? কতবার বলবো যে ছোটবেলায় যা যা আমরা পড়ে এসছি, আমি আপনি পড়ে এসছি, শিখে এসছি, আইনের চোখে নাকি সবাই সমান, সেটা যে কত বড় মিথ্যা কথা আর কতবার বলবো। লজ্জা লাগে তো? আফটার অল দেশকে ভালোবাসি, দেশপ্রেমী তো। দেশের এই সমস্ত সংগঠন সংস্থার বিরুদ্ধে বলি কি করে? খারাপ লাগে, বলতে হয়। ছোটবেলায় পড়ে এসছি, আপনারাও পড়েছেন, আইনের চোখে সবাই সমান, আইনের চোখে ধনী গরিব এসব কিছু নেই। সেগুলো যে কত বড় মিথ্যা কথা আর কত বড় ঠুনকো ছিল ওই বইয়ের লেখাগুলো, আজকে সে বুঝতে পারছি। আপনার হাতে যদি টাকা থাকে, আইন আপনার। আপনার যদি ক্ষমতা থাকে, আইন আপনার। আর আপনার হাতে যদি দুটোই থাকে, আইনের আপনাকে কিচ্ছু করতে পারবে না। আপনার যদি টাকা আর ক্ষমতা দুটোই থাকে, তাহলে আপনি আইন নতুন করে তৈরি করতে পারবেন। মামলা চলছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইল ডাকাতি নিয়ে। কয়লা পাচার দুর্নীতি কাণ্ডে আইপ্যাকের অফিসে তল্লাশি চলছিল, আপনারা জানেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পুলিশ ফোর্স নিয়ে ঢুকে পড়েন, আপনারা জানেন। রাজীব কুমার, মনোজ ভার্মা, একজন ছিলেন রাজ্যের ডিজি, একজন ছিলেন কলকাতার সিপি, দুজনকে নিয়ে ঢুকে ইডির তদন্তে বাধা দিয়ে সমস্ত ফাইল ডাকাতি করে নিয়ে চলে এসেছিলেন, আপনারা দেখেছিলেন। আমি এবং আপনি যদি এই সাধারণ মানুষরা কেউ হতো, এতদিনে জেলে পৌঁছতো, 1 বছরের আগে জামিন হতো না, মিনিমাম 2 থেকে 2.5 বছরের আগে জামিন হতো না। কিন্তু যিনি এই ক্ষেত্রে ডাকাতি করেছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার টাকাও আছে, ক্ষমতাও আছে, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই এই মামলা এখন মমতা বন্দ্যোপাধ্যায় ডাকাতি করেছে, তার কি শাস্তি হবে? এখান থেকে মামলাটা চলে গেছে কোথায় জানেন? মামলাটা চলে গেছে ইডি এইভাবে মামলা করতে পারে কিনা, সংবিধান অনুযায়ী ইডির এই অধিকার আছে কিনা, কি করবেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দাঁড়িয়েছেন ভারতবর্ষের বিখ্যাত উকিলরা, কপিল সিব্বাল, শ্যাম দিওয়ান, দুদিন আগে যাকে রাজ্যসভার সাংসদ করলেন মেনকা গুরুস্বামী। তাদের একটা পাওয়ার আছে, সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাদের কথা শুনতে বাধ্য। আর এই মুহূর্তে এই মামলাটা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইল ডাকাতি মামলাটা যেখানে দাঁড়িয়ে আছে, কপিল সিব্বাল, শ্যাম দিওয়ান, মেনকা গুরুস্বামী, এই যে বিশাল একটা আইনজীবীদের দল, তাদের একটাই টার্গেট, এই মামলাটা টেনে টেনে 4th মে পার করে দেওয়া, যাতে অন্তত ভোটের আগে ম্যাক্সিমাম 23 এবং 29 এপ্রিলটা পার করে দেওয়া, যাতে ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সমস্যায় না পড়েন। তার জন্য সময় নষ্ট করতে হবে। সময় নষ্টে আজকে যেমন শুনানির প্রথমেই শুরু হলো, শুরুতেই রাজ্যের আইনজীবী যারা ছিলেন, শ্যাম দিওয়ান বললেন আমার অতিরিক্ত সময় চাই। বিচারপতিরা বলছেন আবার অতিরিক্ত সময়। সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা এবং বিচারপতি NV আঞ্জুরিয়ার বেঞ্চে এই মামলা শুনানি চলছে। আবার রাজ্য সরকার শুনানি সময়ের জন্য আবেদন জানালো। বিচারপতিরা বলছেন 4 মাস সময় পাবেন, আবার সময় দিতে হবে আপনাদের। সেটা শোনা নয় হলো, তারপরে মামলাটা চলে গেল ইডি এই মামলা করতে পারে কিনা তার জন্য। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের এই বিচারপতিদের বেঞ্চ, প্রশান্ত কুমার মিশ্রা এবং NV আঞ্জুরিয়ার বেঞ্চ পর্যবেক্ষণ দিচ্ছে। ওই যে প্রথমে বললাম না, আইন সবার জন্য সমান নয়, তারা পর্যবেক্ষণ দিচ্ছে মুখ্যমন্ত্রী যা করেছেন তা অন্য কেউ করতে পারেন। আইপ্যাক মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে। প্রশান্ত কুমার মিশ্রা মন্তব্য করছেন তদন্ত চলাকালীন কোন মুখ্যমন্ত্রী জোর করে ঢুকে পড়া মোটেই অভিপ্রেত নয়। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঢুকে পড়াটা অভিপ্রেত নয়। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলে শব্দটা হলো অভিপ্রেত। যদি আমি আপনি হতাম তাহলে এই বিচারপতি কি বলতেন? একেবারেই অধিকারের মধ্যে পড়ে না, এটা হচ্ছে অপরাধ। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে যেটা অনভিপ্রেত, আমাদের ক্ষেত্রে সেটা অপরাধ। এই হচ্ছে ভাষার তফাৎ, এই হচ্ছে আইনের তফাৎ। আজকে আমরা দেখলাম কপিল সিব্বাল বলছেন যে, কপিল সিব্বাল, শ্যাম দিওয়ান, মেনকা গুরুস্বামী এটাই প্রমাণ করার চেষ্টা করলেন
যে রাজ্য সরকার মামলা করতে পারে বা কেন্দ্রীয় সরকার মামলা করতে পারে, কোনো তদন্তকারী সংস্থা স্বতন্ত্রভাবে এই ধারায় মামলা করতে পারে না। সংবিধানের 300 এবং 131 নম্বর অনুচ্ছেদে নাকি তাই রয়েছে। সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নাকি কেবল একজন নাগরিক বা আইনি কর্পোরেট সংস্থা মৌলিক অধিকার লঙ্ঘনের প্রশ্ন তুলে আদালতে দ্বারস্থ হতে পারেন। ইডি কোনো জুরিস্টিক এন্টিটি নয়, তাই তাদের এই পিটিশন চলতে পারে না। অর্থাৎ ইডি এভাবে মামলা করতে পারে না বলছেন রাজ্যের আইনজীবী, মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা। সময় নষ্ট, ভোটটা পার করতে হবে, এপ্রিল মাসটা পার করতে হবে। ভোটের আগে যদি সেরকম কোনো অর্ডার হয়ে যায়, তাহলে এবারের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় এমনি বিপদে পড়ে আছে। তারপরে 29 এপ্রিল 23 এপ্রিল আগে যদি কোন রকমের কিছু একটা রায় বেরিয়ে যায়, তাহলে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় সমূলে ধপাস হবেন ওই রায় বেরোনোর সঙ্গে সঙ্গে। এমনিতেই বিপদে আছেন, তিনি চতুর্থবার আর এই রাজ্যের ক্ষমতায় আসবেন না। 1 কোটি মানুষ ভোট দিতে পারছে না। মমতা বন্দ্যোপাধ্যায় পুরো পুলিশ প্রশাসনটাকে ভোটের বাইরে করে দিয়েছে নির্বাচন কমিশন। তারপরে একবারে শান্তিপূর্ণ ভোট করাবে, নির্বাচন কমিশন বদ্ধপরিকর হয়ে গেছে। মমতা হারছে। বিজেপির কর্মী সমর্থক নেতারা যদি শুধুমাত্র ভোটের দিন নিজেদের এলাকায় বুথগুলো সামলাতে পারেন এবং কাউন্টিং এর টেবিল সেসব দিয়ে আর্গি লাগতে পারেন, তাহলে বিজেপি এবার ক্ষমতায় আসার সমূহ সম্ভাবনা রয়েছে। তাই মমতার আইনজীবীরা কোনো রিস্ক নিতে চাইছেনই না, কোনো রিস্ক নিতে চাইছেন না। শ্যাম দিওয়ান বলছেন যে ইডির অধিকারী নেই, সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদ 226 নম্বর অনুচ্ছেদের অধীনে মামলা দায়ের করতেই পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইল ডাকাতি নিয়ে আজকে আর কোনো আলোচনা হলো না। আলোচনা হলো ইডি বা সিবিআই মামলা করতে পারে কিনা। মেনকা গুরুস্বামী বলেন, আমরা মামলার গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি চাই। অর্থাৎ মেনকা গুরুস্বামী, শ্যাম দিওয়ান, কপিল সিব্বাল এখন পরিষ্কার বলছেন যে আমরা এর গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি চাই, এই মৌলিক অধিকার নিয়ে শুনানি চাই। এবং এর জন্য কি করতে হবে? এর জন্য 5 বিচারপতির ফুল ডিভিশন বেঞ্চ করতে হবে। 2 বিচারপতির ডিভিশন বেঞ্চ আর হবে না, 5 বিচারপতির ডিভিশন বেঞ্চ। মানে কি? মানে আরো 2 মাস চলে যাওয়া, ভোটের ফলাফল ঘোষণা হয়ে যাওয়া। এটা হচ্ছে মোদ্দা কথা। মমতার আইনজীবী, রাজ্য সরকারের আইনজীবীরা একটাই চেষ্টা করছেন, ফাইল ডাকাতি মামলা যাতে আর এপ্রিলের মধ্যে কোনো ফয়সালা না হয়। পরের ডেট দিয়েছে বিচারপতিরা 24শে মার্চ এই আইপ্যাক মামলার পরবর্তীকালীন শুনানি। কপিল সিব্বালের কাছে নস্যি। আজকে হচ্ছে 18ই মার্চ, 4th মে রেজাল্ট, অতদূর যেতে হবে না। 18ই মার্চ আজকে, 23 এপ্রিল ভোট, 29 এপ্রিল ভোট। আপনারা জানেন 29 এপ্রিলটা পার করে দিলেই ব্যাস। কপিল সিব্বালের টার্গেট হচ্ছে এটা, 29 এপ্রিলটা পার করতে হবে, ওর মধ্যে যাতে সুপ্রিম কোর্ট কোন রকমের কোনো রায় যাতে না দেয়। রাজ্যের আইনজীবীরা প্রশ্ন করছেন যে এই যে 14 নম্বর প্রশ্ন, সেখানে দৃষ্টি আকর্ষণ করলেন, কেন্দ্র রাজ্য সরকারের বিরোধ মেটাতে সংবিধানের 131 নম্বর অনুচ্ছেদে নির্ধারিত মামলার পথ ছাড়া সুপ্রিম কোর্টের অন্য কোনো এখতিয়ার আছে কি? ভোপাল গ্যাস ট্র্যাজেডির কথা তুলে নিয়ে চলে এলেন। ভাবুন, মমতার ফাইল ডাকাতি মামলায় ভোপাল গ্যাস দুর্ঘটনা নিয়ে চলে এলো প্রশ্ন উঠে। একই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে, প্রত্যেকটা নথিতে দেখছি ওই একই প্রশ্ন। ইডি সংবিধানের 32, 226, 227 অনুচ্ছেদের অধীনে আবেদন করতেই পারে না, ইডি মামলা করতেই পারে না। এটাই প্রমাণ করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা। এবং তারা পরিষ্কার বলছেন যে ইডি এই অনুচ্ছেদে মামলা করতে পারে না। যদি মামলা করতে হয় তাহলে কেন্দ্রীয় সরকারকে করতে হবে। অর্থাৎ ভোটের আগে আরো একটা তাস খেলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা। কেন্দ্রীয় সরকার, ভারত সরকার মামলা করুক মমতার বিরুদ্ধে, তাহলে সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় আরো একটা ভোটের ইস্যু করবেন। সুপ্রিম কোর্টের তরফ থেকে একবার তো বলা হলো এটা অভিপ্রেত নয়, বলা উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এভাবে ঢুকে পড়াটা অপরাধের মধ্যে পড়ে, বিচারপতিরা সেটা বলেননি। ইডির তদন্তে কোনো মুখ্যমন্ত্রীর জড়িয়ে পড়াটা প্রত্যাশিত নয় বলছেন বিচারপতিরা। বিচারপতির মিশ্র প্রশ্ন তোলেন, আদৌ কার মামলা করার অধিকার রয়েছে সেই নিয়ে কেন বিতর্ক তৈরি হচ্ছে? মুখ্যমন্ত্রী সরাসরি তদন্ত প্রক্রিয়া হস্তক্ষেপ করেন তাহলে ইডির ভূমিকা কি হবে, সেটাই হচ্ছে প্রশ্ন। তিনি সতর্ক করেন, এ রাজ্যের মুখ্যমন্ত্রী তদন্তে জড়িয়ে পড়েন তাহলে ভবিষ্যতে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও একই পথ অনুসরণ করবেন, যেটা একেবারেই উচিত নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাই এই পরিস্থিতি থেকে বিচারপতি মিশ্রা আজকে একেবারেই অস্বস্তিকর এবং অনভিপ্রেত বলেছেন। অস্বস্তিকর, অনভিপ্রেত, এই শব্দগুলো আসছে না। অন্যায়, অপরাধ, এটাই আমাদের দেশের সুপ্রিম কোর্ট। ওই আমি শুরুতেই বলেছিলাম না, নিজের দেশকে তো ভালোবাসি, ফলে নিজের দেশে যে সমস্ত সংস্থা, সুপ্রিম কোর্ট, বিচারপতিদের বেঞ্চ, তাদের প্রতি তো সম্মান আছে, শ্রদ্ধা আছে। ফলে সমালোচনাটা করি কি করে? এটা করলেই তো দেশের আইনের সমালোচনা করা হবে, দেশের সংবিধানের সমালোচনা করা হবে। কিন্তু আমি তো আপনাদের বলেছি
যে এই রাজ্যে পরিবর্তন চাই, এই চোর, চিটিংবাজ, দুর্নীতিবাজ, তোষণবাজ সরকারটার পরিবর্তন চাই। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের দলটার একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই, পরিবর্তন চাই। কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমরা 49 বছর নেই, সিপিএম এর 34 বছর, তৃণমূলের 15 বছর, 49 বছর আমরা কেন্দ্রীয় সরকারের বাইরে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে এবার যেতেই হবে, লাস্ট ভোট আমাদের। হিন্দু বাঙালির বাঁচার রাস্তা নেই, শিক্ষিত মুসলিমদের বাঁচার রাস্তা নেই, পরিবর্তন চাই। এটা আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। কিন্তু যখন খবর করতে বসবো, খবরটা কি হচ্ছে সেটা বলাটাই আমার কাজ। তাই সুপ্রিম কোর্টে কি হলো একেবারে পাই টু পাই বলাটা আমার কাজ। এই রাজ্যে নির্বাচন কমিশন ঠিকঠাক কাজ করতে পারছে কি না ওটা বলাটা আমার কাজ। এই রাজ্যে ইডি সিবিআই নিজের কাজ ঠিকমতো করতে পারছে না ওটা বলাটাই আমার কাজ। নিজের নিজের ভূমিকা পালন করতে হবে। আমার একটা ব্যক্তিগত ভূমিকা, এই রাজ্যের পরিবর্তন চাই, পরিবর্তনের পক্ষে আছি। কিন্তু আমি যখন মিডিয়াতে কাজ করছি, খবর যখন বলছি, তখন আমি চেষ্টা করি একেবারে পাই টু পাই কি হলো সেটা আপনাদের বলার এবং আপনাদের নিজেদেরকে সিদ্ধান্ত নিতে সাহায্য করা। এখন আইনের এখতিয়ারের বাইরে গিয়ে ইডির মামলার অধিকার আছে কি নেই এটা প্রশ্ন উঠে গেছে আজকে সুপ্রিম কোর্টে। যতটা সময় নষ্ট করা যায়, বারবার বিচারপতিরা বলছেন, বিচারপতি মিশ্রা বললেন যে এরকম ভাবে সময় নষ্ট করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল ডাকাতি করেছেন কিনা, ওভাবে ঢুকে পড়াটা ঠিক হয়েছে কিনা, এটা হচ্ছে বিচারের বিষয়। ইডির মামলা করা উচিত হয়েছে কিনা, কি সংবিধান আছে, 5 বিচারপতির বেঞ্চ লাগবে কিনা, সেটা এই মামলার বিচার্য বিষয় নয়। কে শোনে কার কথা? কপিল সিব্বাল, শ্যাম দিওয়ান, মেনকা গুরুস্বামী, এদের কথা সুপ্রিম কোর্টের বিচারপতিরাও ফেলতে পারে না। কি হবে? এখনো সিবিআই নির্দেশ হলো না। এখন আবার প্রশ্ন উঠে গেছে ইডি সিবিআই এই মামলা করতে পারে কিনা। এই মামলা প্রশ্নের জবাব দিতে আবার 5 বিচারপতির ডিভিশনাল বেঞ্চ করতে হবে। বলেছিলাম না, টাকা এবং ক্ষমতা যদি থাকে তাহলে ইডির তদন্তে ঢুকে গিয়ে তাদের তদন্তে বাধা দিয়ে তাদের বাজেয়াপ্ত করা ফাইল ডাকাতি করে নিয়ে আসাও যায়, যদি হাতে ক্ষমতা এবং পাওয়ার থাকে, ক্ষমতা এবং টাকা থাকে, পাওয়ার এবং মানি থাকে। এই হচ্ছে আইনের ব্যবস্থা। কত সমালোচনা করব, সেটা তো ঘুরে ফিরে নিজের দেশের দিকেই আসে না। কি বলবেন আপনারা? কি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলায়? মমতা বিপদে পড়ে গেছেন, ভয়ঙ্কর বিপদে পড়ে গেছেন। সুপ্রিম কোর্টের বিচারপতিরা ঠিকঠাক রায় দিলে মমতাকে জেলে পাঠাতে হয়, আর না হলেও সিবিআই তদন্তের নির্দেশ দিতেই হবে তাদেরকে। কি করবেন বিচারপতিরা, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। মমতাকে বাঁচাতে কপিল সিব্বাল, মেনকা গুরুস্বামী, শ্যাম দিওয়ান সহ দিল্লির বিখ্যাত বিখ্যাত আইনজীবীদের দল তাকে বাঁচাতে মাঠে নেমে পড়েছে। এবং এই যে টাকাটা খরচা হচ্ছে, এটাও আমার আপনার ট্যাক্সের টাকা, এই রাজ্যের উন্নয়নের টাকা। রাজ্যের উন্নয়নের টাকা খরচা করে গত 10 বছরে 350 কোটি টাকা এই আইনজীবীদের পেছনে খরচা করে মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ আটকেছেন। আর ভোটের 30 মিনিট আগে তিনি বলছেন ডিএ দেওয়াটা রাজ্য সরকারের কর্তব্য। আজকেও তেমন আমাদের ট্যাক্সের টাকায়, পশ্চিমবঙ্গের উন্নয়নের টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে লড়ছে। এতগুলো আইনজীবী, বিখ্যাত আইনজীবীকে তিনি রেখেছেন শুধুমাত্র চুরির হাত থেকে বাঁচার জন্য। তিনি ফাইল ডাকাতি করেছেন, ইডি রেডে ঢুকে পড়েছেন। কোন সাধারণ মানুষ যদি এই কাজটা করতো, মিনিমাম 2 বছরের জেল হতো, জামিন পেত না, তারপরে তো বিচার আলাদা জায়গায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, টাকা আছে, ক্ষমতা আছে, ফলে সুপ্রিম কোর্ট তাকে এত সহজেও শাস্তি দিতে পারবে না। বিচারের বাণী নীরবে নির্বিদে কাঁদছে আমাদের দেশের সুপ্রিম কোর্টে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। বাংলার অন্য কোনো মিডিয়া, বিখ্যাত সাংবাদিকরা আদৌ এই সমস্ত ঘটনাগুলো আপনাদের বলতে পারবে কিনা আমার জানা নেই, কিন্তু আমি বলতে পারি সেটা আপনারা ভালো করেই জানেন। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইল ডাকাতি মামলার কোনো ঘটনা চেপে রাখতে দেব না।